বলো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি ভাইয়া যাইতেছে। ওকে। সো খেয়াল করো, আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক নাউন, পার্টস অফ স্পিচের প্রথম টপিক। এভাবে আমরা সিকোয়েন্সিয়ালি আরো 7টা ক্লাসের মধ্যে পুরো পার্টস অফ স্পিচের যা আছে, যেমন তোমার প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে ভার্ব বা কনজাংশন, ইন্টারজেকশন, প্রেপোজিশন, এই প্রতিটা টপিকের উপরে আলাদা আলাদা ক্লাস নিব। আর যেহেতু পার্টস অফ স্পিচ টপিকেরই 7টা ক্লাস আলাদা আলাদা, দ্যাটস এই 7টা ক্লাস শেষ করার পরে দেন হচ্ছে আমরা অন্য সাবজেক্টে যাব। সেটা হচ্ছে ধরো জিকে অংশে যেতে পারি, বা বাংলাতে যেতে পারি, বা ম্যাথে যেতে পারি। তো এভাবে সিকোয়েন্সিয়ালি আমরা আগাবো আর কি। তো আজকের টপিকটা হচ্ছে নাউন। এখন শুরুতেই দেখো, নাউন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। নাউন বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে তোমার নেমিং ওয়ার্ড, মানে কোনো কিছুর নামকেই বলা হয় নাউন। এটা আমরা সবাই জানি, ছোট থেকেই জানি। আর যে কোনো একটা শব্দ, সেটা কি নাউন নাকি নাউন নয়, সেটা চেনার উপায়টা কি? তো মনে রাখবা, নাউন চেনার উপায় হইতেছে মূলত দুইটা। প্রথমত, তার আগে যদি একটা আর্টিকেল থাকে বা হচ্ছে তোমার একটা ডিটারমিনার থাকে, তখন সেই শব্দটাকে তুমি কি বলবা? নাউন বলবা। অর্থাৎ যে কোনো শব্দের পূর্বে যদি কোনো একটা ডিটারমিনার থাকে, তাহলে ওই শব্দটা কি হয়ে যাবে? সেই শব্দটা তখন নাউনের কাজ করবে। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যখন কোনো একটা শব্দের সাথে তোমার এস বা ইয়েস যুক্ত হয়, অর্থাৎ এস বা ইয়েস যুক্ত হওয়ার পরে সেটা প্লুরাল হিসেবে কাজ করে, প্লুরাল, তখনও সেটা নাউন হয়ে যাবে। এখন এইখানে আর্গুমেন্টটা হচ্ছে অনেকটা এরকম যে, যখন একটা শব্দের সাথে এস বা ইয়েস যুক্ত হয় সেটা প্লুরাল হিসেবে কাজ করে, দ্যাট মিনস এটা কিসের টপিক? এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার, সেই টপিকটা। তো নাম্বার টপিকটাই শুধুমাত্র কার সাথে রিলেটেড? নাউন বা প্রোনাউনের সাথে রিলেটেড। তার মানে যেহেতু একটা শব্দ এস বা ইয়েস যুক্ত হওয়ার কারণে সেটা প্লুরাল হিসেবে কাজ করতেছে, তার মানে এটা নাম্বারের টপিকের মধ্যে পড়ছে। আর নাম্বার শুধুমাত্র নাউন নিয়ে কাজ করে, দ্যাটস ওই শব্দটাও কি একটা নাউন। আবার আরেকটা জিনিস শিখলাম কি, যদি একটা শব্দের পূর্বে কোনো একটা ডিটারমিনার থাকে, আর্টিকেলের মধ্যে তোমার এই যে এ, তারপরে তোমার এন, তারপরে তোমার হচ্ছে দা, এগুলোও কিন্তু এক একটা ডিটারমিনার। তার মধ্যে এ এন কে কি বলা হয় বলো তো? এই দুইটাকে কি বলা হয়, কোন ধরনের আর্টিকেল? আর এটাকে কি বলা হয়? তো মনে রাখবা, এ এন হচ্ছে তোমার ইনডিফিনিট আর্টিকেল, আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো এইগুলা যখন কোন একটা শব্দের পূর্বে থাকবে, তখনও সেটা নাউন হিসেবে কাজ করবে। আর নর্মালি আমাদের অ্যাডমিশন টেস্ট হোক বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামসে তোমার কোশ্চেন কিভাবে আসে? কোশ্চেন আসে হচ্ছে আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন হিসেবে আসে। তো সেই জায়গাতে তোমার মনে রাখবা, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য তোমার শুধুমাত্র পৃথিবীতে দুইটা মাত্র ওয়ে আছে। তার মধ্যে প্রথম ওয়েটা হচ্ছে ফাংশন কি করতেছে সেটার, মানে ওই শব্দটা কি হিসেবে কাজ করতেছে, মানে ফাংশনটা কি। সেকেন্ড আরেকটা ওয়ে আছে, দ্যাট ইজ কল্ড সাফিক্স, অর্থাৎ সেই শব্দটার সাথে সাফিক্স অংশটা কি আছে সেটা। তো এই দুইটাই মাত্র ওয়ে, এছাড়া পৃথিবীতে অন্য কোনো ওয়ে নাই তুমি আইডেন্টিফাই করার যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো এখন বলবা যে ভাইয়া আমাদের জন্য তাহলে সহজ কোনটা? তো আমাদের জন্য সবচেয়ে বেশি ফ্রুটফুল হচ্ছে গিয়ে তোমার ফাংশন হিসেবে জাজ করা, যে এটা কি হিসেবে কাজ করতেছে। কেননা আমরা দেখছি একই ওয়ার্ড, যেটা শেষে একই সাফিক্স যুক্ত, কিন্তু সেটার কাজের উপর ভিত্তি করে সেটা এক এক সেন্টেন্সে এক একটা পার্টস অফ স্পিচ হয়ে যাচ্ছে, তাই না? একই শব্দ এক একটা পার্টস অফ স্পিচে কাজ করতে পারে, যেটা একবার নাউন হিসেবে আমরা জানি সেটা এখন ভার্ব হয়ে গেল, যেটাকে নাউন হিসেবে জানি সেটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেল। তো এরকম হয় কিন্তু অনেক সময়, কারণ সেটা একটা সেন্টেন্সের মধ্যে তার ফাংশনের কারণে সেটার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়। তো দ্যাটস আমরা দেখবো যে ওই সেন্টেন্সের মধ্যে কি হিসেবে কাজ করতেছে। যদি দেখি সেটা নাউনের কাজ করতেছে তাহলে নাউন, যদি দেখি অ্যাডজেক্টিভের কাজ করতেছে তাহলে অ্যাডজেক্টিভ, যদি দেখি অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব, এভাবে করে আমরা জাজ করব। তো এখন যেহেতু আজকের ক্লাসে আমরা নাউন পড়তেছি, এখানে আমরা নাউনের ফাংশনিংটা সম্পর্কেই বোঝার ট্রাই করব। তো প্রথমত যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে, নাউন অ্যাকচুয়ালি কত প্রকার? বলতে পারবা যে নাউন কত প্রকার? 5 প্রকার। আচ্ছা, নাউন হচ্ছে মেইনলি তোমার দুই প্রকার, ঠিক আছে? দুই প্রকার। তার মধ্যে একটা হচ্ছে কনক্রিট, আর একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। তো এই যে কনক্রিট, এটার মধ্যেই হইতেছে আবার চারটা, দ্যাট ইজ প্রপার, কমন, কালেকটিভ, আর একটা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল। এই চারটা। আর এই যে অ্যাবস্ট্রাক্টটা দেখতেছো না, এটা হচ্ছে এটার অংশ। তো এই হচ্ছে টোটাল দুই প্রকার। নাউনের মধ্যে আবার 5 প্রকারের ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো নাউন হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটের মধ্যেই আবার চারটা ভাগ রয়েছে। আচ্ছা, এবার আসো যে তোমার প্রপার নাউন অ্যাকচুয়ালি কি। তো প্রপার নাউন জিনিসটা হইতেছে যে সকল নাউন গুলা ডিরেক্ট কোনো কিছুর নাম বোঝাবে।
যেমন দেখো আমার নাম এখানে রিফাত, তারপরে কুরআন অর্থাৎ এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, তারপর হচ্ছে দেখো ঢাকা এটা একটা দেশের রাজধানী। তো এরকম যখন স্পেসিফিক কোনো কিছুর নাম বোঝাবে সেটা প্রপার নাউন। আর এটা এতটাই সহজ যেটা কখনোই অ্যাডমিশন টেস্টে আসেন বা আসবেও না, এক্সপেক্ট করাটাও উচিত না যেটা কোশ্চেনে আসবে। তারপর দেখো যে তোমার মনে রাখবা প্রপার নাউনের প্রথম যেই লেটারটা থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে থাকবে। যে কোনো কিছুর নাম যখন থাকে তার মানে সেটার প্রথম যে লেটারটা সেটাকে অবশ্যই তুমি ক্যাপিটালে রাখতে হবে। দ্যাটস এখানেও সেম, যে প্রপার নাউনের পূর্বে শুরুর যে লেটারটা সেটা ক্যাপিটাল লেটারে থাকবে। এরপর আসলে তোমার কমন নাউন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে যে কমন নাউন তাহলে কোনটা। তো কমন নাউন হচ্ছে যেখানে কোনো কিছুর তোমার হচ্ছে যে কোনো একটা শব্দ দিয়ে যখন তুমি একটা কিছুর শ্রেণী প্রকাশ করবা, যদি ইংরেজিতে বলি তাহলে হচ্ছে ধরো জেনেরিক নেম প্রকাশ করবা, তখনই সেটা হচ্ছে একটা কমন নাউন। যেমন দেখো যখন আমি স্টুডেন্ট বললাম, তো স্টুডেন্ট তো কে হইতে পারে, ধরো এখানে লামিয়া আছে, তারপর মাহফুজা আছে। তো এরা হচ্ছে কি স্পেসিফিক প্রপার প্রপার নাউনের মধ্যে, কিন্তু যখন আমি স্টুডেন্ট বললাম তখন হচ্ছে আমি একটা জেনেরিক নেম প্রকাশ করলাম যেটা দ্বারা সবাইকে বোঝায়, তোমরা যারা আছো সবাইকে এখানে ইনক্লুড করে। দ্যাটস এটা হচ্ছে কমন নাউন। এরকম আরো আছে প্লেয়ার, বয়, টিচার বা গার্ল, এগুলো হইতে পারে। তো দেখো এখানে এই নোটটা একটু পড়ি আমরা, কি বলা আছে এখানে, যে জেনারেলি উই ডোন্ট ইউজ আর্টিকেল বিফোর প্রপার নাউন, মানে প্রপার নাউনের পূর্বে আমরা কখনো আর্টিকেল ইউজ করি না জেনারেলি। বাট ইফ এ প্রপার নাউন ইজ ইউজড অ্যাজ এ কমন নাউন উই ক্যান ইউজ আর্টিকেল এ অর এন বিফোর ইট, অথবা দাও ইউজ করতে পারো। তো এইখানে বিষয়টা কি, প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, স্বাভাবিক কথা হচ্ছে এটা। বাট যদি কোনো কারণে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল চলে আসে তখন আর সেটা প্রপার নাউন থাকবে না, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। এটাই হচ্ছে এখানে ফ্যাক্ট, আর এটা থেকে অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন আসে, এই রুলসটা মনে রাখবা। যেমন দেখো তুমি বলতে পারবে না যে আই ওয়েন্ট টু এ ঢাকা, যেহেতু তোমার এখানে স্পেসিফিক প্রপার নাউনই লাগবে, দ্যাটস ওয়াই এ কথাটা এখানে আসবে না, শুধু বলবা আই ওয়েন্ট টু ঢাকা। আবার এইটাও কিন্তু কারেক্ট না, তুমি দাও বসাইতে পারবা না, কারণ প্রপার নাউনের পূর্বে কোনো ডিটারমিনার বসতে পারবে না। বাট যদি তুমি দেখো এখানে যে ইউ আর এ নজরুল, তো এখানে নজরুল কি একজনের স্পেসিফিক নাম না, তো এটাও তো একটা প্রপার নাউন। কিন্তু এখানে দেখো আবার আমি টিক চিহ্ন দিয়ে রাখছি যদিও এখানে কি আছে, এ আছে। তো ব্যাপার হচ্ছে এই যে এই জায়গাটাতে খেয়াল করো, এখানে যখন আমি বললাম ইউ আর এ নজরুল, সেই ক্ষেত্রে এই নজরুলকে আর তুমি এখানে প্রপার নাউন হিসেবে বসাও না, এটা হয়ে গেছে তখন কমন নাউন। কমন নাউন এই জন্যই এখানে বলা হয়েছে যে যদি তুমি প্রপার নাউনকে কমন হিসেবে ব্যবহার করতে চাও তখন সেক্ষেত্রে সেটার পূর্বে আর্টিকেল এ অথবা এন অথবা দা বসাইতে পারো। আচ্ছা, নর্মালি এ অথবা এনই ইউজ হয়, দা হচ্ছে কম ইউজ হয়। তোমার দা থাকলে সেটা দিয়ে তুমি প্রপার বা কমনের ভিতরে ডিফারেন্সিয়েট করতে পারবে না, একটু পরে আমরা সেটাও দেখবো। তো এই ক্ষেত্রে এখানে যখন ইউ আর এ নজরুল বলা হয়েছে, এইখানে নজরুল বলতে কে, ধরো কাজী নজরুল ইসলাম। তো তুমি ধরো এরকম সুন্দর সুন্দর কবিতা লিখছো যেটা কাজী নজরুল ইসলামের লেখার সাথে অনেক বেশি মিলে, বা তারই মানে ভালো লিখছো অনেক, দ্যাটস ওয়াই তার সাথে তুলনা করলাম যে তোমার লেখা তো নজরুলের মতো। বা হচ্ছে ধরো একজন খুব ভালো ক্রিকেট খেলে, তখন কি বললা, যে ইউ আর এ সাকিব আল হাসান, অর্থাৎ সাকিবের মতো তুমি ভালো ক্রিকেট খেলো, দ্যাটস ওয়াই তার সাথে তুলনা করার জন্য, যেহেতু তুমি তুলনা করতেছো তখন তুমি তাকে কমন হিসেবে নিয়ে আসছো, কমন মানে ম্যাস পিপল, গণমানুষের জন্য নিয়ে আসছো। দ্যাটস ওয়াই তখন সেই জায়গাতে একটা আর্টিকেল এ অথবা এন কে তুমি নিয়ে আসবে। প্রপার নাউন এবং কমন নাউনের বিষয়টা, যে প্রপার নাউনের সাথে যদি এ অথবা এন বসে তখন আর সেটা প্রপার নাউন থাকে না, সেটা কমন নাউন হয়ে যায়। ওকে, নেক্সট আসো তোমার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে অ্যাকচুয়ালি এটার অর্থের মধ্যে এটা দিয়ে চেনা যায়। দেখো কালেকশন বা কালেকটিভ কথাটার মানে কি, যে সমষ্টি, তাই না? যখন কোনো কিছু সমষ্টি বোঝাবে দ্যাট মিনস সেখানে তোমার ক্লাস, তারপরে টিম, তারপরে ইউনিয়ন, তারপর সরকার, তারপর তোমার আর্মি। তো এই জিনিসটা কি বোঝায়, ক্লাস মানে কিসের সমষ্টি? ক্লাস মানে হচ্ছে স্টুডেন্টদের সমষ্টি। ওকে, আবার টিম মানে কিসের সমষ্টি, এটা হচ্ছে প্লেয়ারদের সমষ্টি। ইউনিয়ন মানে কিসের সমষ্টি, ধরো কয়েকটা মানে মানে শ্রেণী বা কয়েকটা মানুষের মিলে সেটা একটা ইউনিয়ন হতে পারে, তো মেম্বার্সদের সমষ্টি ধরো বলতে পারো যে ইউনিয়ন। সরকার কি, সরকার হচ্ছে তোমার মানে পার্লামেন্টের যদি বলি তাহলে সংসদ সদস্য মিলেই তো সরকার গঠিত হয়, তো তাদের একটা সমষ্টি বলতে পারো। তারপর তোমার আর্মি বলতে কাদের, মানে যারা সৈন্য রয়েছে তাদের সমষ্টি, এখানে আর্মি বোঝায় পুরোটাকে কালেকটিভলি। তো এই যে শব্দগুলা এগুলা দিয়ে যেহেতু সমষ্টিক একটা অংশকে প্রকাশ করতেছে, দ্যাটস এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউনের মধ্যে পড়বে। তো এরকম আরো কিছু ওয়ার্ড অবশ্যই তোমাদের বইতে আছে, সেখান থেকে সেই ওয়ার্ড গুলো তোমাদেরকে কয়েকবার রিডিং পড়তে হবে। মানে পড়া পড়বা হচ্ছে বুঝে বুঝে, সবকিছু তো আর তোমার মুখস্থ করা যায় না। যেমন এখন যদি তুমি মুখস্থ করো যে ক্লাস কালেকটিভ, টিম কালেকটিভ, ইউনিয়ন কালেকটিভ, এরকম ভাবে পড়া হয় না। তুমি হচ্ছে বোঝার ট্রাই করো যে কেন এটা কালেকটিভ, এটা যেহেতু সামষ্টিক অর্থ প্রকাশ করতেছে দ্যাটস এটা কালেকটিভ। ধরো আমি একটা শব্দ দিলাম দ্যাট ইজ লাইব্রেরি, ঠিক আছে, এটা কোন ধরনের
নাউন হবে বলো তো? প্রপার, কমন, কালেকটিভ অর ম্যাটেরিয়াল, কি হবে? তোমরাই বলো। লাইব্রেরি কালেকটিভ নাউন। তো আর্গুমেন্টটা কি দাঁড়ায় যে কেন এটা কালেকটিভ? হোয়াই? এখানে কিসের কালেকশন রয়েছে বলো? কালেকশন বইয়ের অফ, কালেকশন। রাইট, কালেকশন অফ বুকস বলতেই পারো, যে এখানে তোমার বইয়ের সমষ্টি রয়েছে, দ্যাটস ওয়াই। তো এই বিষয়টাই আর কি বোঝার, যে আর্গুমেন্টটা কি দাঁড়ায় বা তুমি বুঝতে পারতেছো কিনা যে কেন এটা এরকম হইতেছে, এই ধরনের কোশ্চেনই কিন্তু দিবে। মানে তোমাদের চেনা পরিচিত টপিক থেকেই দিবে, তুমি জাস্ট একটু জাজ করতে পারলা কিনা, দ্যাটস ইট। এখন এই জায়গাতে মানে কালেকটিভ যে ব্যাপারটা আছে সেটার মধ্যে আবার একটা প্যাচ আছে, যেটাকে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়বা। তো ওইটাকে আমি একটু এখানে নিয়ে আসছি, এই বিষয়টা একটু বোঝার ট্রাই করো। কিছু কিছু কালেকটিভ শব্দ আছে, যেমন এখানে দেখো দা টিম, এখানে আছে দা জুরি, এখানেও দা টিম, এখানেও দা জুরি। এই একই শব্দ যদি, যেহেতু তুমি এখানে কালেকটিভ প্রকাশ করতেছো, তার মানে এটা একবার সিঙ্গুলার হিসেবে কাজ করে, এটা একবার প্লুরাল হিসেবে কাজ করে। দেখো, যখন কোনো একটা গ্রুপ হিসেবে কাজ করবে একটা কালেকটিভ শব্দ, তার মানে সেটা হচ্ছে ওয়ান আনডিভাইডেড হোল, মানে যেটা একদম একত্রে আছে, দ্যাটস এটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন সবাই মিলে যদি একটা টিম গঠন করে, তারা যদি একত্রে কোনো একটা কাজ করে, তার মানে পুরো জিনিসটা এখন একক হিসেবে কাজ করতেছে না, মানে আনডিভাইডেড হোল হিসেবে কাজ করতেছে, একক। তার মানে সেক্ষেত্রে তোমার ভার্বটা বসবে সিঙ্গুলার, আর এই যে জন্য তোমার ইজ বসছে। তারপর এই ক্ষেত্রে দা জুরি, জুরি মানে কি, কয়েকজন বিচারকদের নিয়ে যেই সমষ্টিটা, সেটাকে বলা হয় জুরি। অর্থাৎ তুমি বলতে পারো যে কালেকশন অফ জাজেস, দ্যাট ইজ কল্ড জুরি, এ সেট অফ জাজেস কল্ড জুরি। বুঝতে পারছো? তো সেই জায়গা থেকে এই ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে যে 12 পিপল, মানে 12 জনকে নিয়ে একটা জুরি গঠন করা হয়েছে, দ্যাট মিনস এইখানে দেখো ভার্বের সাথে একটা এস যুক্ত করা হয়েছে, কারণ এইটাও কি হিসেবে কাজ করতেছে, সিঙ্গুলার হিসেবে কাজ করতেছে। আর কেন সিঙ্গুলার হিসেবে কাজ করতেছে? কারণ এটা আনডিভাইডেড। আনডিভাইডেড মানে কি, তারা একত্রে আছে, তারা কিন্তু আলাদা হয় নাই। কিন্তু সেম শব্দই দেখো এখানে কি করতেছে, এইখানেও দা টিম আর কোয়ারেলিং। এখন টিম যদি হয়, তারা যদি একে অপরের সাথে ঝগড়া করে, তাহলে কি তারা একত্রে আছে? তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্যাট মিনস এখন সেই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে প্লুরাল ভার্ব, এই জন্য তুমি ইউজ করতে হবে আর। আবার দেখো এখানে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। তো যেহেতু এখানে এমন একটা শব্দ বলছে, এমন একটা কথা বলছে সেন্টেন্সে, যে তারা তাদের ওপিনিয়নে একমত হইতে পারতেছে না, তারা ডিফার করতেছে এক একজন আরেকজনের সাথে। দ্যাটস ওয়াই এখন আর তারা একত্রে জুরি হিসেবে নাই, তারা এখন আলাদা আলাদা হয়ে গেছে। দ্যাটস ওয়াই তোমার এটা প্লুরাল হিসেবে আসবে আর, আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। তো আই গেস বুঝতে পারছো এখানে? তার মানে যখন সেটা একমত আকারে থাকবে বা একক হিসেবে কাজ করবে, তখন সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। আর যদি তারা ডিফার করে বা কোয়ারেল করে বা তোমার একসাথে না থাকে, তখন তারা হয়ে যাবে প্লুরাল। ওকে, এই হচ্ছে বিষয় আর কি। নেক্সট আসো তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? এটা হইতেছে মেইনলি তোমার মানুষের গুণাবলী হইতে পারে, মানুষের কাজের নাম হইতে পারে, বা কোনো একটা অবস্থার নাম হইতে পারে। তাছাড়া তোমার এই যে কোয়ালিটি, অ্যাকশন, স্টেট, এগুলো আর কি মেইনলি প্রকাশ করে। যেমন দেখো, অনেস্টি, এটা কি মানুষের একটা কোয়ালিটি, যে ইউ আর অনেস্ট, রাইট? তার মানে অনেস্টি কি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায়, কিছুই করা যায় না। ওকে, তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কাইন্ডনেস, তো দয়া মায়া, এটা কি দেখা যায়? দেখা যায় না। তারপর ব্রেভারি, সাহসিকতা, তুমি সাহস, এটা কি আমি ধরতে পারছি না, ছুঁইতে পারছি না, দেখতে পারছি? ওই নাই। ঠিক তেমনি দেখো ওই যে হেট্রেড, তারপর তোমার হচ্ছে লাফটার, থেফট, তারপর হচ্ছে স্টেট, কি যেমন পোভার্টি, ইলনেস, চাইল্ডহুড। তো এইগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। বুঝতে পারছো? তো অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেও প্রচুর কোশ্চেন চলে আসে, দেখছি প্রিভিয়াস ইয়ার গুলো তো আসে। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্টটা আছে যেটা, সেটাও তোমাদেরকে দুই একবার রিডিং করে নিতে হবে, আর বুঝতে হবে যে এটা যেহেতু ধরা ছোঁয়ার বাহিরে, দ্যাটস এটা অ্যাবস্ট্রাক্ট। ওকে, ফাইনালি আসো যে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা তোমার নর্মালি যে কোনো একটা ম্যাটেরিয়াল বা সাবস্টেন্সের নাম প্রকাশ করবে। সাপোজ ধরো গোল্ড, সিলভার, কফি, সুগার, এগুলো হইতেছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন থেকেও খুব একটা কোশ্চেন আসে না। প্রপার নাউন থেকেও কম আসে, ম্যাটেরিয়াল থেকেও কম আসে, বাট মাঝখানের যে তিনটা, কমন, কালেকটিভ আর থার্ডলি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট, এই তিনটা থেকে প্রচুর কোশ্চেন আসে। এই জন্য এই তিনটার এক্সাম্পল গুলো ভালো করে দেখতে হবে। বুঝতে পারছো? এখন আসো যে আমরা কিছু কোশ্চেন সলভ করি। এখানে কিন্তু প্রচুর কোশ্চেন রাখছি আমি, যেটা তোমাদের মাথাকে বাড়ানোর জন্য, মানে রিয়েল লাইফে তুমি কিভাবে থিঙ্ক করা উচিত সেটাকে তোমাকে মানে এক্সপান্ড করবে আর কি। তো দেখো শুরুর কোশ্চেনটাই, দ্য ওয়ার্ড বিউটি ক্যান বি ইউজড অ্যাজ ড্যাশ নাউন, কি উত্তর হবে বলো তো? অ্যাবস্ট্রাক্ট। ওকে, অ্যাবস্ট্রাক্ট বলছো। আর কেউ? এনিথিং এলস? বলো, অ্যান্সার করো, তোমার তোমার মাথায় যেটা কাজ করতেছে সেটাই। এখন তোমরা পড়তেছো, ভুল করো, অসুবিধা নাই, পড়ার টাইমে যত ইচ্ছা ভুল করো, পরীক্ষার হলে ঠিকঠাক দিলেই হয়েছে। কি হবে উত্তর?
বাকিরা কোনো মতামত নাই? বলো। এই যে লামিয়া, তারপরে মাহফুজা, কি মনে হয়? দ্য ওয়ার্ড বিউটি ক্যান বি ইউজড অ্যাজ ড্যাশ নাউন। তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে কারো নাম আছে বিউটি? ভাইয়া এবার কি মনে হয়, এটা কি তো হ্যাঁ, হওয়ার কথা, এটা তো ফিলিংস বোঝাইতেছে বিউটি। আচ্ছা, এটা বলো যে তোমাদের আত্মীয় স্বজন কারো নাম কি বিউটি আছে কিনা? হ্যাঁ, আমার একটা নানি নাম। আচ্ছা, তার মানে আছে। তো যেহেতু আছে, একজনের নাম যদি বিউটি হয় তখন সেটা কি নাউন? কারণ নাম যখন বিউটি, তার মানে সেই কোন নাউনের মধ্যে পড়ে যাবে? প্রপার। প্রপার নাউন হয়ে প্রপার যাবে। নাউন। আবার ধরো, আমি যদি বলি দা বিউটি বা এ বিউটি, ঠিক আছে, তখন সেটা কোন নাউন হয়ে যাবে? প্রপার নাউনের পূর্বে যদি তোমার এ এন বা দা আসে তখন কমন। সেটা কি নাউন হয়ে কমন যায়? নাউন। কমন। তখন সেটা কমন হয়ে যায়। তারপরে কমন নাউন। যদি এরকম একটা সেন্টেন্স বলি, ওই যে একটা কথা আছে না, যে ট্রুথ ইজ বিউটি, ট্রুথ ইজ বিউটি, একটা সেন্টেন্স, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, ঠিক আছে, এই যে এটা একটা উক্তি, এই উক্তিটা কার? এটা থেকে বিউটিতে কোশ্চেন আসছে কিন্তু, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো। তো এই যে এইখানে যখন আমি বললাম ট্রুথ ইজ বিউটি, এখন ট্রুথ, ট্রুথ কোন ধরনের নাউন বলো? ট্রুথ কোন ধরনের নাউন? সত্য, দেখে দেখা যায় না ধরা যায়, তুমি অ্যাবস্ট্রাক্ট। যেহেতু ট্রুথ অ্যাবস্ট্রাক্ট আর ট্রুথকেই তুমি বলতেছো বিউটি, তার মানে বিউটি এখানে কি? অ্যাবস্ট্রাক্ট, তাই না? তার মানে বিউটি শব্দটা প্রপারও হইতে পারে, কমনও হইতে পারে, অ্যাবস্ট্রাক্ট হইতে পারে। আর এখানে কোশ্চেনটা কি কি করছে দেখো, দ্য ওয়ার্ড বিউটি ক্যান বি ইউজড অ্যাজ ড্যাশ নাউন, মানে কি কি নাউন হিসেবে ব্যবহার হইতে পারে। তার মানে এটা প্রপারও হইতে পারে, কমন হইতে পারে, অ্যাবস্ট্রাক্ট হইতে পারে। আর এখানে 4 নম্বর উত্তরে কি দেওয়া আছে দেখো, অল দ্য অ্যাবভ, মানে উপরে সবগুলাই হওয়া যায়। তার মানে উত্তর, কারেক্ট অ্যান্সার কি? অল দ্য অ্যাবভ। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো জিনিসটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, আই গেস বুঝতে পারছো, না বোঝার কিছুই নাই। এটাতে আসো, এটা তোমাদের জন্য খুবই পানি মনে হবে, বলো এটা কি? হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর প্রপার নাউনস? বলো। সি। আচ্ছা, প্রপার নাউন হচ্ছে সি, মানে বাংলাদেশ রানা ঋষিতায় প্রপার নাউন আছে, দ্যাটস ইট। ওকে, কমন নাউন কোনটা এখানে এই চারটার মধ্যে? ব্যাংক। কারেক্ট, দ্যাট ইজ ব্যাংক। কেননা দেখো, ভিক্টোরি এটা অ্যাবস্ট্রাক্ট, জয়, ভিক্টোরি হয়েছে নাকি হেরে গেছে, এটা কি দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় যায় না, দ্যাটস এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ট্রুথ অ্যাবস্ট্রাক্ট, লেন্থ এটাও অ্যাবস্ট্রাক্টের মধ্যেই পড়ে। দ্যাটস ওয়াই তোমার ব্যাংক হচ্ছে তোমার এখানে কমন, কারণ ব্যাংক বলতে এখানে আমি একটা জেনারিক নেম প্রকাশ করতেছি। এখন সেটা হতে পারে উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক কোনটা বলতে পারবা? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বাদে, মানে বাংলাদেশ বিবি তো অবশ্যই সবার বড়, ওটা তো কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক বাদে আদার্স ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক কোনটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে? সোনালী ব্যাংক, মনে রাখবা। সরকারি সব ধরনের কার্যকলাপের মধ্যে সোনালী ব্যাংকটা সবচেয়ে বড়, এই আর কি। তারপর আসো তোমার, হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন্স? এর মধ্যে কালেকটিভ নাউন কোনটা? সি। তো ক্যাটেল, আর্মি, সি। ক্লাস, এগুলো হচ্ছে তোমার কালেকটিভ। ফাইন। গোল্ড কি ধরনের নাউন? অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। পানির মতো কোশ্চেন এগুলো। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যে তুমি অ্যান্সার করছিলা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হবে বিউটি ইজ ট্রুথ। এখানে বিউটি কি? কারণ এখানে বিউটি এবং ট্রুথ দুইটাকে সেম ভাবে প্রকাশ করা হচ্ছে, যেহেতু ট্রুথ অ্যাবস্ট্রাক্ট, তার মানে বিউটি এখানে অ্যাবস্ট্রাক্ট। আর নর্মালি বিউটি শব্দটা এমনিতে অ্যাবস্ট্রাক্ট, কেননা সৌন্দর্য বা সে সুন্দর, এটা কি ধরা যায় না, ছোঁয়া যায়? যায় না তো, এটা জাস্ট অনুভব করার বিষয় যে সুন্দর, কারণ এটা সাবজেক্টিভ একটা ম্যাটার। আমাদের কাছে যেমন, আমরা যারা এই এনভায়রনমেন্টে বড় হয়েছে, আমরা যেমন অনেকেই কি মনে করি যে সুন্দর যারা তারা হচ্ছে ফর্সা হয়। তো যারা আবার এই যে আফ্রিকান কান্ট্রি গুলা, তারা দেখো যে তাদের কাছে যে কি জানি বলে, তোমার বিভিন্ন ধরনের কম্পিটিশন হয় না, যে মিস ওয়ার্ল্ড, এই সেই জায়গাতে দেখবে যে অনেক সময় ওই যে কৃষ্ণাঙ্গ মানুষজন হয়ে যায়, কারণ সৌন্দর্য বিষয়টা হচ্ছে আপেক্ষিক, তুমি কিভাবে দেখতেছো। আর বাহিরের লুকস দিয়ে কখনো কাউকে জাজ করতে হয় না। দেখবে যে অনেকে সুন্দর, কিন্তু কোশ্চেন করলো, যে একবার বলেছে না এই বাংলাদেশের এক প্রতিযোগিতায়, যে বলতো এই পানির সংকেত কি, মানে H2O কি, বলছে একটা রেস্টুরেন্ট। তো এর কিভাবে তুমি সুন্দর বলবা? দেখি সম্ভব? এ তো সৌন্দর্যের মর্যাদাই নষ্ট করে দিচ্ছে। না। তো ওইটাই আর কি বিষয়, এটা আপেক্ষিক একটা বিষয়। এবার আসলে তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর বিষয়টা একটু বোঝার ট্রাই করি। নর্মালি কাউন্টেবল বলতে কি বোঝায়? যাকে গণনা করা যায়। স্পেসিফিকলি যদি বলি যে নাম্বারস। ওকে, এই নাম্বারের মধ্যে একটা জিনিস তোমাদেরকে বলি, কার্ডিনাল আর একটা হচ্ছে তোমার অর্ডিনাল।
অর্ডিনাল। কার্ডিনাল কোনটা, অর্ডিনাল কোনটা বলো তো? ধরো এই যে 1 2 3 4 5, এটা হচ্ছে একটা জিনিস, আর একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম থাকে না, সেটা এর মধ্যে কোনটা কি বলো? আচ্ছা, কার্ডিনাল হচ্ছে 1 থেকে 5, মানে 1 2 3 4 5, আর না, সরি সরি, অর্ডিনাল মেবি 1 2 3 4 5, আর কার্ডিনাল মেবি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। না, এই জন্য আমি একটু ঘুরিয়ে দিছি, দেখো কার্ডিনালের সাথে ফার্স্ট সেকেন্ড থার্ড দিছি, আর অর্ডিনালের সাথে এটা দিছি। নর্মালি কার্ডিনাল হচ্ছে তোমার নাম্বারেরটা 1 2 3 4 5, আর অর্ডিনাল হচ্ছে তোমার এই যে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এরকম। বুঝতে পারছো? যেখানে অর্ডার অনুযায়ী সাজানো, আর কার্ডিনাল হচ্ছে নাম্বার অনুযায়ী সাজানো। কার্ডিনালের সাথে দেখো কাউন্টেবল কথাটা শব্দ আছে, এটার সাথে নাম্বারের রিলেশন আছে, মানে এইভাবে মনে রাখতে পারো kind of। এটা যদিও অন্য টাইপের জিনিস, ম্যাথের টাইপের জিনিস চলে আসছে আর কি বলতে বলতে। এনিওয়ে, ব্যাক টু দ্য পয়েন্ট। কাউন্টেবল বলতে কি বোঝায়? যেটাকে কাউন্ট করা যায়। তার মানে এটা তোমার সিঙ্গুলার ভার্বও নিতে পারবে, প্লুরাল ভার্বও নিতে পারবে। যদি দেখো কাউন্ট করার মধ্যে সিঙ্গুলার ভার্ব, তার মানে সেটা সিঙ্গুলার নাউন। যদি দেখো প্লুরাল নাউন, তাহলে প্লুরাল ভার্ব। কিন্তু যেটা আনকাউন্টেবল, যেটাকে গণনাই করা যায় না, যেমন ধরো কোয়ান্টিটি, কোয়ান্টিটিতে দেওয়া আছে, দ্যাট মিনস সেই ক্ষেত্রে তুমি আর সেটাকে প্লুরাল বলতে পারবে না। যে এখানে একের অধিক আছে, তার মানে 5টা আছে, 10টা আছে, 30টা আছে, তো বলা যাবে না, এটা তো অনেক কাউন্টেবল করা যাচ্ছে না। দ্যাটস ওয়াই সেটার ক্ষেত্রে ভার্ব অলওয়েজ এন্ড অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসতে হবে। ক্লিয়ার? এবং আনকাউন্টেবল যে শব্দগুলা, সেগুলা স্বাভাবিকভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে অথবা ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে। এই দুইটার মধ্যেই, ক্যাটাগরির মধ্যেই পড়ে। কারণ বাকি যেগুলো আছে, যেমন তোমার প্রপার, কমন, কালেকটিভ, সেগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কাউন্টেবল। আনকাউন্টেবলের মধ্যে মোস্ট অফ দ্য টাইম তোমার অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল নাউনটাই আসে। তাই গেস বুঝতে পারছো যে কাউন্টেবল যদি হয়, সেই ক্ষেত্রে তোমার সিঙ্গুলার হইতে পারে, ভার্ব প্লুরাল হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। কিন্তু আনকাউন্টেবল হইলে সেটার ক্ষেত্রে ভার্ব অলওয়েজ এন্ড অলওয়েজ সিঙ্গুলার বসাইতে হবে। মানে এটাকে তুমি গুনতেই পারতেছো না, তাহলে প্লুরাল ভার্ব বসাও কিভাবে? তাই না? এবার আসলে তোমার এই যে যেটা বললাম সরি, আমরা। হ্যাঁ একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, গোল্ড যেহেতু এই মেটাল, মানে মেটাল নাউন, তাই না ভাইয়া? তাহলে হ্যাঁ, জুয়েলারিও কি তাহলে কি হবে? জুয়েলারি হইতেছে তোমার আহ এটাও তোমার মানে ইয়ের মধ্যেই পড়বে, ম্যাটেরিয়াল নাউনের মধ্যেই পড়বে। আচ্ছা, আর ম্যাটেরিয়ালের এই মধ্যে। এই জুয়েলারি শব্দটাও কিন্তু হচ্ছে তোমার আনকাউন্টেবল, গণনা করা যায় আচ্ছা। না। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা একটু পরে থ্যাংক ইউ দেখবো, ভাইয়া। জুয়েলারি জুয়েলারি শব্দটা মেবি আছে আমার এই লিস্টে থাকার কথা, মেবি। সো লেটস সি। এনিওয়ে, এখন আসলে তোমাদেরকে যেটা শুরুতেই বললাম, যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য আমাদের দুইটা মাত্র ওয়ে আছে পৃথিবীতে, পুরো পৃথিবীতে। একটা হচ্ছে ফাংশন কি করতেছে সেটা, আর একটা হচ্ছে সাফিক্স কি আছে সেটা। তো যেহেতু আমরা ফাংশনেরটা বললাম, বা সামনেও আমরা প্র্যাকটিস করব, তো সাফিক্সেরটা এখানে একটু দেখি যে নর্মালি সাফিক্স কি হইতে পারে। যেমন দেখো নাউনের ক্ষেত্রে, যেহেতু আজকে নাউন পড়াচ্ছি তাই নাউনেরটা এখানে, কিন্তু অন্যগুলা নাই। তো যেমন এন ই ডাবল এস, বাই এস এম, তারপরে সি ওয়াই টি ওয়াই টি আই ও এন, এস এস আই পি, এম ই এন টি, এ এন সি, ই এন সি, এগুলো যখন সাফিক্স আকারে থাকবে তখন সেটা নাউন হয়ে যাবে। যেমন দেখো হ্যাপিনেস, এটা একটা নাউন। রেসিজম, এটা একটা নাউন। ইউফেমিজম, এটা একটা নাউন। তারপর হচ্ছে তোমার অ্যাকুরেসি, বিউটি, এডুকেশন, রিলেশনশিপ, এন্টারটেইনমেন্ট, পারফরমেন্স, কনফিডেন্স, এগুলো সবগুলোই হচ্ছে এক একটা নাউন। এর মধ্যে দুইটা ওয়ার্ড তোমাদের কাছে অপরিচিত হতে পারে, একটা হচ্ছে রেসিজম, এটাও তোমাদের কাছে পরিচিত। রেসিজম তো বুঝোই কি, নর্মালি যে বর্ণবাদ, সেটা থেকে আসছে। আর ইউফেমিজম কথাটা সম্পর্কে কে কে জানো বলো তো? ইউফেমিজম মানে কি? ইউফেমিজম বলতে পারবা? আচ্ছা, ইউফেমিজম কথাটা মানে হইতেছে, নর্মালি যতটুকু আমার মনে পড়ে, হয়তো ভুলও হয়ে যেতে পারে, জানি না, তারপরে বলি। সেটা হচ্ছে তোমার এই যে অনেক সময় আমরা বলি না যে সে খুব মানে মোটা, তো এটা তো একটা ব্যাড ওয়ার্ড, লাইক অফেন্সিভ ওয়ার্ড। ঠিক আছে, অফেন্সিভ ওয়ার্ড। তো সেটার বদলে তুমি যখন কোন একটা মেয়েকে এটা বলবা, লাইক ফরেন কান্ট্রিতে, যে ইউ লুকস চাবি, তখন কিন্তু সে মাইন্ড করবে না। বাট যদি তুমি তাকে বলো যে ইউ আর ফ্যাট, তাহলে কিন্তু সে তোমাকে কষায় থাপ্পড় লাগিয়ে দিতে পারে, মানে চান্স আছে আর কি। বুঝছো? তো দ্যাটস ওয়াই দেখো তুমি একই জিনিস, একই জিনিসকে তুমি একটু সুন্দরভাবে বললা। আবার ধরো বলে না যে উনি মরে গেছে, এই কথাটা শুনতে কি পরিমাণ কটু লাগে না? যে মরে গেছে, এটা কেমন কথা? তুমি বলতে পারো যে উনি, যেমন আমাদের এলাকায় কি বলে, আমাদের এলাকায় ফোন দিয়ে বলে যে উনি দিন পাইছে। তো দিন পাওয়া মানে কি, যে তিনি অ্যাকচুয়ালি মারা গেছে, তো বুঝতে পারো, তখন বলে যে নিল অনেক আছেন। তো এরকম আর কি তোমার বিষয়টা, যে একটা নেগেটিভ ওয়ার্ডকে যখন তুমি পজিটিভলি বলো, হ্যাঁ, তখনই সেটা হচ্ছে ইউফেমিজমের কাজ করে। অর্থাৎ লেস অফেন্সিভ ওয়ার্ড, সেগুলোই হচ্ছে ইউফেমিজমের মধ্যে পড়বে। অফেন্সিভ কথাটা মানে কি, যেটা মানুষকে অ্যাটাক করে, মানে মানুষের মনের মধ্যে আঘাত করে, সেইটাকে তুমি লেস অফেন্সিভ বানিয়ে ফেলতেছো। তো
তুমি ফ্যাট না বলে চাবি বলতেছো, মেয়েটা ভালো ফিল করবে, খারাপ ফিল করবে না। দ্যাটস ওয়াই। তো এইগুলা হচ্ছে তোমার ইউফেমিজম। এনিওয়ে, কম্পাউন্ড নাউন্স একটা ব্যাপার আছে। তো কম্পাউন্ড নাউন হইতেছে কি, যেখানে তোমার দুইটা নাউন একসাথে কাজ করবে আর কি। যেমন দেখো এখানে এই যে গার্ডেন চেয়ার, গার্ডেন চেয়ার, তো এগুলো সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তো এই আর কি, যে দুইটা নাউন যখন একসাথে থাকবে তখন সেটা কম্পাউন্ড নাউন। এরপর দেখো যে তোমার এরকম একই সাথে আরো কিছু জিনিস আছে, যে প্রিপোজিশন মাঝখানে বসে দুই পাশে দুইটা নাউন থাকলেও সেটা কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করতে পারে। যেমন এই যে আওয়ার আফটার আওয়ার, ওয়ার্ড ওয়ার্ড ফর ওয়ার্ড। অনেক সময় আমরা বলি না যে শব্দের মানে অনেক শব্দাতীত এরকম একটা শব্দ আছে না, যে শব্দ ব্যাখ্যা করে তখন একের পর এক শব্দ। তো এটা মানে এই না যে ওয়ার্ড টু ওয়ার্ড, এটা মানে হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড। বুঝতে পারেন, আমি প্রতিটা শব্দ শব্দ ধরে ধরে মুখস্থ করে ফেলবো জিনিসটা, শব্দ শব্দ যখন বলবা ইংরেজিতে সেটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড বা ওয়ার্ড টু ওয়ার্ড বলে না, এটাকে বলে ওয়ার্ড ফর ওয়ার্ড। প্রিপোজিশনটা মনে রাখবা। তারপরে যে ঘন্টার পর ঘন্টা, দ্যাট মিনস আওয়ার আফটার আওয়ার আওয়ার, ঠিক আছে? এই আর কি। আবার দেখো তোমার এরকম আরেকটা বিষয়, দ্যাট ইজ এই যে মাদার্স ইন ল, সরি এখানে এসটা হবে না, প্রথমটা হচ্ছে মাদার ইন ল, এটা সিঙ্গুলার। আর যদি সেটাকে তুমি প্লুরালে বলো তাহলে হচ্ছে মাদার্স ইন ল হবে। আবার ভুললে ল এর সাথে এস লাগাই দিও না, যেটা স্পেসিফিকলি মাদার থাকলে মাদারের সাথে এস যুক্ত হবে প্লুরাল করতে গেলে। আবার দেখো তোমার এই যে পেসার বাই, রানার বাই, এগুলাকে যখন তুমি প্লুরাল করবা তখন হবে কি, জাস্ট এই যে শুরুর শব্দ যেটা সেটার সাথে এস যুক্ত হবে, এই যে পেসার্স বাই, রানার্স। ওকে। তারপর দেখো তোমার কিছু শব্দ আছে যেগুলো স্বাভাবিকভাবে সিঙ্গুলার ফরম্যাটে একরকম, প্লুরাল ফরম্যাটে আরেক রকম। যেমন দেখো ক্রাইটেরিয়ন, এটা সিঙ্গুলার শব্দ। ফেনোমেনন, এটাও সিঙ্গুলার শব্দ। এটার প্লুরাল ফর্মটা কিন্তু কি, ক্রাইটেরিয়ন্স। ফেনোমেনা, সরি ক্রাইটেরিয়ন্স না, ক্রাইটেরিয়া, আরেকটা হচ্ছে তোমার ফেনোমেনা, নট ফেনোমেনস। তো নর্মালি সব শব্দ যে এস যুক্ত হয়ে প্লুরাল হবে তা কিন্তু না। কিছু কিছু শব্দ আছে ফুললি ডিফারেন্ট, এটার সিঙ্গুলার ফর্মটা এটা, প্লুরাল ফর্মটা হচ্ছে এটা আরেকটা। তো এরকম কিছু শব্দ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, এই টপিকটার উপর তোমাদেরকে আলাদা মানে মেইন ক্লাসে থাকবে নাম্বারের উপরে, বা মেইন ক্লাসে থাকবে জেন্ডারের উপরে। তো নাম্বার এবং জেন্ডার এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। এখানে তো জাস্ট আমি দুইটা এক্সাম্পল দিই তোমাদেরকে, ওখানে লিস্ট আকারে কয়েকটা অনেকগুলো শব্দ পড়ানো লাগবে আর কি, যে সেখানে আলাদা আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো থেকে প্রায় পরীক্ষা কোশ্চেন আসে। ইনফ্যাক্ট বিউপি, এফ এ ডাবল এস, এফটি বলেছে তো কোশ্চেন আসে, এবং 40টা করে ইংলিশের কোশ্চেন তারা দিবে কোত্থেকে? এই জন্য তোমার নাম্বার, জেন্ডার এই সকল টপিক থেকেও প্রচুর কোশ্চেন দেয়। এনিওয়ে, এক্সেপশনাল কিছু জায়গা দেখো এখানে। এই যে আলফাবেট শব্দটা, যদি তোমাদেরকে কেউ কোশ্চেন করে যে বাংলাতে বর্ণমালা কয়টি, তাহলে উত্তর কি হবে বলো তো? বর্ণমালা কয়টি, বাংলা বর্ণমালা বলতে পারবা? এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, বাংলা বর্ণমালা কয়টি, বলো, কি মনে হয়? বাংলা বর্ণমালা হ্যাঁ, 50টি। 39টি জানার, সরি সরি 50টি, সরি সরি 50টি 39টার জানার ওদিকে ছিল। 11টা, ব্যঞ্জন বর্ণ হুম। 39টা, স্বরবর্ণ 11টা, দ্যাট মিনস টোটাল 50। তো ওইটা হইতেছে বাংলা বর্ণ। বাংলা বর্ণ হচ্ছে তোমার 50টা, ঠিক আছে? বাট যদি আসে যে বর্ণমালা, তাহলে বর্ণমালা হইতেছে একটা, ঠিক আছে? পুরো একটা মাত্র আচ্ছা বর্ণমালা। ঠিক তেমনি ইংরেজিতে যদি বলা হয় যে আলফাবেট কতটি, তাহলে আলফাবেট হচ্ছে একটা। কিন্তু যদি বলে ইংলিশের লেটার কতটি, তখন হবে গিয়া 26টি। কারণ আলফাবেট কথাটার মানে হইতেছে সেট অফ লেটার্স, যেখানে সবগুলো লেটার্স কে নিয়ে একটা আলফাবেট। বুঝতে পারছো? এগুলাই কিন্তু বিষয়, যে তুমি মনে করো যে তুমি বিসিএস ক্যাডার হইতে চাচ্ছ, বা তুমি একটা টপ নচ জায়গাতে ঢুকতে চাচ্ছ, তো এমন তো না যে তোমাকে রকেট সায়েন্স জানতে হবে। নর্মাল মানুষ আর তোমার মধ্যে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এতটুকু পরিমাণ। এইটুকুর কারণেই কিন্তু অনেক বড় ব্যবধান হয়ে যায়, ঠিক আছে? তো তুমি কতটুকু জানো, তোমার জানার পরিধি কি, সেটাই হচ্ছে ব্যাপার। ধরো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, এই যে মানে মানবাধিকার আর একটা হচ্ছে মৌলিক অধিকার, হ্যাঁ, এই জিনিসটা তো জানো। মানে সর্বপ্রথম যে মানবাধিকার, এটা প্রকাশ করা হয়েছে কত সালে এবং কারা এটা প্রকাশ করছে বলতে পারবা, কোন প্রতিষ্ঠান? এটা কিন্তু প্রায় পরীক্ষা কোশ্চেনে আসে আর কি, জিকে অংশ। এটা হচ্ছে 1948, 1948 সালে, মানে জাতিসংঘ থেকে মানবাধিকার সনদ আছে না, এরকম প্রকাশ করে। তো মানবাধিকার যদি বলি, তার মানে কি, সেটা মানুষের অধিকার নিয়ে কাজ করে। ঠিক তেমনি মৌলিক অধিকার বললে কি বুঝাবে, পার্থক্যটা কি? এটা কিন্তু বিসিএস এর টপিক, বা তোমার অ্যাডমিশন খাদ্য আছে। বস্ত্র হ্যাঁ। তো মৌলিক অধিকার হইতেছে তোমার, সেটা হইতেছে মানুষের মৌলিক চাহিদা, বুঝতে পারছো? বাট অধিকার হচ্ছে কোনগুলা,
যেটা প্রত্যেকটা দেশে সংবিধান কর্তৃক স্বীকৃত, সেটাকে বলা হয় মৌলিক অধিকার। বুঝতে পারছো? মানবাধিকারের মধ্যে অনেক কিছুই থাকতে পারে যেটা তোমার তোমার দেশে সেটাকে এটাকে মানে না, হইতে পারে না। তো সেই জায়গা থেকে চিন্তা করলে দেখা যায় যে তোমার মানবাধিকারের মধ্যে অনেক কিছুই আছে যেটা মৌলিক অধিকারের মধ্যে নাই। তার মানে সকল মৌলিক অধিকারই হইতেছে মানবাধিকার, কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকার নয়, কারণ সংবিধান কর্তৃক সবগুলো স্বীকৃত না। আমার দেশে এটাকে মানছে কি মানছে না সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে মৌলিক অধিকারটা আসবে। তো এরকম কিছু জিনিস তোমাদেরকে মানে থিঙ্ক করতে হবে বা আর্গুমেন্ট জেনে পড়তে হবে যে কেন কিরকম ঘটতেছে, এটাই তোমাকে ডিফারেন্স তৈরি করে দেবে আদার্স স্টুডেন্ট এবং তোমার মধ্যে। এনিওয়ে, আরেকটু দেখো, যখন আমরা বলি যে গুড, GOOD, দ্যাট মিনস বেনিফিট। গুড বলতে কি বোঝায়? বেনিফিট। তো যখন এটার সাথে একটা এস যুক্ত করে দিবা তখন হয়ে যাবে সেটা অবজেক্ট। ওই যে মালামাল বলি না, গুডস মানে কি? মালামাল। গুড শব্দটা যখন শুধু শুধু থাকবে তখন হচ্ছে বেনিফিট, আর যখন সেটার সাথে অ্যাড যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে অবজেক্ট বা মালামাল। ঠিক তেমনি যখন আমরা বলবো যে কাস্টম, কাস্টম কাস্টম কথাটার মানে হচ্ছে প্রমিস। প্রমিস মানে কি? প্রথা। ঠিক আছে, প্রথা, এরকম কাস্টম। কিন্তু যখন তুমি বলবা কাস্টমস, তখন গিয়ে সেটা হচ্ছে ট্যাক্স কে বোঝায়। অনেক সময় বলে না যে বিসিএস আপনার কোনটা পছন্দ, তখন বলে যে আমার যে কাস্টমস পছন্দ। তো যদি ভুল করে বলে যে কাস্টম পছন্দ তাহলে কিন্তু ধরবা, মানে অ্যান্সার হচ্ছে কি কাস্টমস বলতে হবে, তখনই সেটা ট্যাক্স ক্যাডারকে বুঝাবে। বাট শুধু কাস্টম বলে সেটা হচ্ছে প্রথা বা প্রমিস, ওইটা। তারপর দেখো ফোর্স বললে বোঝায় কি? বল, মানে ফোর্স, এটাকে বলে বল, স্ট্রেংথ। যখন তুমি বলবা ফোর্সেস তখন বোঝাবে যে আর্মি, নেভি, এয়ারফোর্স এদেরকে। তারপর দেখো কোয়ার্টার, কোয়ার্টার বললে বোঝাবে হচ্ছে 4/1 1/4। কিন্তু যখন তুমি বলবা যে কোয়ার্টার্স তখন বলতে বোঝাবে হচ্ছে যে রেসিডেন্স। যেমন বলে না যে যাদের বাবা মা সরকারি চাকরি করে তারা কিসে থাকে, বলছে কোয়ার্টারে থাকে। তার মানে সেটা ভুল বলতেছে, কোয়ার্টারে কিন্তু কেউ থাকতে পারে না, কোয়ার্টার মানে হচ্ছে 1/4। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কি? কোয়ার্টার্সে থাকে, এস যুক্ত করতে হবে সেটা, তখন গিয়ে সেটা হচ্ছে রেসিডেন্স কে বোঝাবে। তারপর দেখো রিগার্ড, রিগার্ড মানে হচ্ছে রেসপেক্ট। কিন্তু যখন তুমি বলবা রিগার্ডস তখন হচ্ছে বেস্ট উইসেস। তো তুমি এই জিনিসটি আর কি, তোমার কিছু কিছু শব্দ যেটা প্লুরাল হিসেবে যখন ব্যবহার হয় তখন সেটার অর্থটাই চেঞ্জ হয়ে যায়, এগুলো এক্সেপশনাল। নাম্বারের মধ্যে এক্সেপশনাল জায়গা, যেটা কিনা প্লুরাল হিসেবে যখন এস দিয়ে যুক্ত হয় তখন সেটার মিনিংটাই ফুললি চেঞ্জ হয়ে যায়। এনিওয়ে, নেক্সট আসো, যে কিছু কিছু শব্দ আছে যেগুলা নাউন সিঙ্গুলার ইন ফর্ম অ্যান্ড ইন ফাংশন, মানে সবসময় সেটা সিঙ্গুলার ফর্মে থাকে এবং ফাংশন হিসেবে সিঙ্গুলার হিসেবে কাজ করে। যেমন এই যে অ্যাডভাইস, এটা একটা সিঙ্গুলার শব্দ। আলফাবেট, এটাও সিঙ্গুলার। অ্যাপ্লোজ, অ্যাপ্লোজ মানে হচ্ছে হাততালি দেওয়া, ঠিক আছে, এটাও সিঙ্গুলার। ফার্নিচার, এই শব্দটা অলওয়েজ সিঙ্গুলার। ইনফরমেশন, এটাও সিঙ্গুলার। মেশিনারি, পোয়েট্রি, লাগেজ, তারপর ব্যাগেজ, ব্রেড, ডেব্রিস, তারপর তোমার হেয়ার, হ্যাপিনেস, মানি। এটা খুব ইম্পর্টেন্ট, মানি শব্দটা কি? মানি শব্দটাও অলওয়েজ সিঙ্গুলার। মানি শব্দের অর্থ কি বলতো? মানি শব্দের অর্থ কি টাকা? কি মনে হয়? অর্থ। রাইট, এটা মানে হচ্ছে অর্থ। মানি শব্দের অর্থই হচ্ছে অর্থ। তো অর্থ তো অনেক কিছু হইতে পারে। যেমন আমি তোমাদেরকে এখানে আমার কি কি ইউজ করতেছি, লাইক একটা পেন ইউজ করতেছি, একটা ল্যাপটপ ইউজ করতেছি, একটা ফোন ইউজ করতেছি, সবগুলো এক একটা ইনভেন্টরি, তাই না? তার মানে এইগুলো আমার অর্থের মধ্যেই পড়ে যাচ্ছে, মানে এটা তো আর কাউন্ট করার বিষয় না। তো টাকা পয়সা যখন তুমি বলবা যে ডলার বা টাকা, 1 টাকা, 2 টাকা বা 1000 টাকা, তখন সেক্ষেত্রে সেটা সিঙ্গুলার প্লুরালের মধ্যে ভাবার বিষয়। কিন্তু শুধু মানি শব্দটা এটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে। তারপর দেখো যে মিসচিপ, তারপরে নিউজ, এগুলোও কি অলওয়েজ সিঙ্গুলার হিসেবে বসে। আর এখানে দেখো 3টা নোট দেওয়া আছে, অল দিস ওয়ার্ডস আর সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, দ্যাটস এটা ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। এবং এগুলার পূর্বে কখনোই আমরা এ অথবা এন বসাইতে পারবো না, যেহেতু এগুলো অলওয়েজ সিঙ্গুলার, তখন এর আগে এর পূর্বে আবার এ অথবা এন কিভাবে বসে আমি। তারপর দেখো উই ক্যান নট মেক দেয়ার প্লুরাল ফর্মস, এগুলোর সাথে এস দিয়ে যুক্ত করে এগুলোকে প্লুরাল আমরা বানাইতে পারবো না, এগুলো অলওয়েজ এন্ড অলওয়েজ সিঙ্গুলার হিসেবে বসবে। আচ্ছা, কিন্তু একটা ওয়ে আছে যে ভাইয়া তাহলে এই সকল শব্দকে কি কোনোভাবেই প্লুরাল বানানো যাবে না বা কাউন্টেবল বানানো যাবে না? হ্যাঁ যাবে, যখন তুমি এরকম একটা পুরো পার্ট হিসেবে বলবা ফ্রেজ আকারে। যেমন দেখো এই যে হি হ্যাজ গিভেন মি অ্যান ইনফরমেশন, এটা কিন্তু ভুল, কারণ ইনফরমেশনের যেহেতু এটা একটা সিঙ্গুলার শব্দ অলওয়েজ, তার পূর্বে এ অথবা এন বসবে না, তখন এটা ভুল। এই যে দেখো ক্রস দেওয়া আছে। কিন্তু তুমি যদি বলো এ পিচ অফ ইনফরমেশন তখন আবার সেটা কারেক্ট। এই জন্য এই ফ্রেজের ইউজ করার মাধ্যমে তুমি সেটাকে কাউন্টেবল বানাইতে পারো। এই যে দেখো 2 পিসেস অফ ইনফরমেশন বা 1 পিসেস অফ ইনফরমেশন, এটা বললে কাউন্টেবল হবে। আচ্ছা, এখানে এই প্রশ্নটার একটু উত্তর দাও। ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, এটা কি হবে? I শব্দটা think হচ্ছে D number. সিনারি, ডি নাম্বার বলতেছো। দিস ইজ দ্য কারেক্ট ওয়ান, রাইট।
কেননা সিনারি শব্দটা যেহেতু আনকাউন্টেবল, ওই লিস্টের মধ্যেই পড়ে, দ্যাটস এ তো বসবে না তার সাথে। এস যুক্ত করে সেটাকে প্লুরালও বানানো যাবে না, দাও তো আর্টিকেল এটাও বসানো যাবে না, তার মানে শুধুমাত্র সিনারিটাই কারেক্ট, মানে এটা একাই বসতে হবে। সিনারি ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। তারপর দেখো এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি বলি যে ইউ আর রিচ, ঠিক আছে, ইউ আর রিচ, দ্যাট মিনস তোমার এখানে কি প্রকাশ করা হচ্ছে, তোমার একটা অবস্থা প্রকাশ করা হচ্ছে, তার মানে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়লো? ইউ আর রিচ অথবা ইউ আর পুয়ার, কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, রাইট? তোমার অবস্থা, দোষ গুণ অবস্থা প্রকাশ করে, সেটা অ্যাডজেক্টিভ। এখন দেখো কোন একটা শব্দ যখন অ্যাডজেক্টিভ সেটার আগে যদি দা চলে আসে তখনও সেটা কিন্তু একটা নাউন হয়ে যাবে। যেমন দেখো দা রিচ এবং দা পুয়ার, এই দুইটা শব্দ দ্বারা অ্যাকচুয়ালি কি মিন করে? এই দুইটা দ্বারা বোঝা হচ্ছে দা রিচ পিপল বা পুয়ার পিপল, অর্থাৎ যারা কিনা ধনী তাদেরকে বোঝায়। তো এই যে শব্দটা যদি শুধু রিচ বা শুধু পুয়ার বলি, ইউ আর রিচ অথবা ইউ আর পুয়ার, দ্যাট মিনস যে তোমার একটা অবস্থা প্রকাশ করতেছে। তো এই জন্য সেটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আগে এখন তুমি একটা নিয়ে আসছো কি ডিটারমিনার, দ্যাট ইজ দা, দা রিচ, তার মানে বোঝাচ্ছে যে রিচ পিপল বা পুয়ার পিপল। এর জন্য এটা হয়ে যাবে তোমার একটা নাউন, প্লুরাল নাউন, এবং ভার্বটাও হবে প্লুরাল। ঠিক তেমনি তোমাকে যদি স্পেসিফিকলি বলি তাহলে এটা কোন নাউন? এটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে, কমন নাউন। ওকে, এরকম আরো কিছু শব্দ আছে যেগুলো থেকে প্রায় পরীক্ষা কোশ্চেন আসে, যেমন যদি আসে যেমন দা ইংলিশ, এটা দ্বারা কি বোঝায়? দা ইংলিশ বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে দ্য পিপল হু স্পিক ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশ জাতিটাকে বোঝায়, যারা ইংরেজিতে কথা বলে সে সকল মানুষদেরকে বোঝায়। দ্যাটস অনেক সময় কোশ্চেন আসে দা ইংলিশ বলতে কি বোঝায়, এটা মানে হচ্ছে দ্য পিপল হু স্পিক ইন ইংলিশ। ওকে, নেক্সট আসলে যে পজিশন অফ নাউন, এটা থেকে কিন্তু তোমাদের বোঝার ব্যাপার ব্যাপার আছে। খেয়াল করো, নাউন যেই বিষয়টা সেটা কিন্তু অনেকগুলা কাজ করে। সেটা হচ্ছে তোমার ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, ডিটারমিনারের পরবর্তীতে বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, বা কম্পাউন্ড নাউনের পার্ট হিসেবে বসতে পারে। তো শুরুতে যেটা দেখো যে সাবজেক্ট অফ এ ভার্ব, মানে একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, সিঙ্গিং ইজ মাই প্যাশন, এখানে সিঙ্গিং এটা একটা ভার্ব হিসেবে বসছে, তার মানে ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, তার মানে সিঙ্গিং শব্দটা একটা নাউন। যদি ধরো অপশনে নাউন না থাকতো তাহলে এটার অ্যান্সার কি হইতো? তখন সেটার অ্যান্সার হয়ে যেত জিরান্ড। তারপর দেখো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বেরও অবজেক্ট আকারে বসতে পারে, যেমন শি লাইকস সিঙ্গিং, তারপর হচ্ছে আই টোল্ড হার টু স্টপ সিঙ্গিং। তো এই ক্ষেত্রে তোমার কি হলো যে সিঙ্গিং শব্দটা শুরুতেই দেখো এই যে ভার্বটা লাইকস এটার পরে আছে, তো এই ভার্বটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, কারণ এটার সাথে দেখো এস যুক্ত হয়েছে। তো যে সকল ভার্ব এর সাথে তোমার নাম্বার বা পার্সন বা টেন্সের কারণে চেঞ্জ আসে, যেমন এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস যুক্ত হয়েছে, সেই ভার্ব গুলাকে বলা হবে তোমার ফাইনাইট ভার্ব। যেমন এখানে পরের সেন্টেন্সটা দেখো, আই টোল্ড হার টু স্টপ সিঙ্গিং, এক্ষেত্রে যে টোল্ড শব্দটা এটা একটা ফাইনাইট ভার্ব, কেননা এই ক্ষেত্রে এটা টেন্সের কারণে ভি2 ফরম্যাটে গেছে। কিন্তু এই যে টু স্টপ এটা হচ্ছে একটা নন ফাইনাইট, এখানে কি ইনফিনিটিভ ফর্মটা বসছে, এই স্টপকে তুমি এখন আর স্টপিং বলতে পারবে না, স্টপড বলতে পারবে না, অন্য কিছু বলার সুযোগ নেই। তার মানে এটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। এরকম নন ফাইনাইট ভার্ব কি কি হতে পারে? জিরান্ড হতে পারে, তারপর তোমার ইনফিনিটিভ হতে পারে, পার্টিসিপল হতে পারে, এই তিনটাই। ঠিক আছে, বাকি সবই হচ্ছে তোমার ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। তো এই সিঙ্গিং শব্দটা এখানে অবজেক্ট আকারে ফাইনাইট ভার্বেরও হতে পারে, নন ফাইনাইট ভার্বেরও হতে পারে। তারপর দেখো কমপ্লিমেন্ট আকারেও বসতে পারে, যেমন মাই হবি ইজ ফিশিং, এক্ষেত্রে ফিশিং শব্দটা এটা একটা নাউন যেটা কিনা একটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। বলতে পারো যে ভাই এটা কেন অবজেক্ট নয়? অবজেক্ট নয় কেন? তো মনে রাখবা অবজেক্ট হবে তখনই যখন সাবজেক্টের সাথে অবজেক্টের মিল থাকবে না। যেমন শি লাইকস সিঙ্গিং, এক্ষেত্রে আমরা বললাম সিঙ্গিংটা হচ্ছে অবজেক্ট, ফাইনাইট ভার্বের অবজেক্ট, কারণ সেখানে সাবজেক্ট হচ্ছে শি, সেটা একটা ডিফারেন্ট জিনিস, আর সিঙ্গিং হচ্ছে আলাদা একটা ডিফারেন্ট জিনিস। কিন্তু যখন তুমি বলবা মাই হবি ইজ ফিশিং, সেক্ষেত্রে তোমার হবি যাহা ফিশিং হতো তাহাই একই জিনিস, সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস হয়ে গেছে, দ্যাটস এটা হচ্ছে এখন কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের সাথে যখন অবজেক্টের মিল থাকবে তখন সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপর দেখো ডিটারমিনারের পরে বসে, যেমন আই ডু নট লাইক ইউর সিঙ্গিং, তার মানে ইউর হচ্ছে একটা ডিটারমিনার এবং সিঙ্গিং হচ্ছে এখানে একটা নাউন। ঠিক তেমনি এরকম আরো কিছু ডিটারমিনার হতে পারে যেটা পজিটিভ কেস, যেমন দে আর, আওয়ার, মাইন, এই শব্দগুলো এক একটা ডিটারমিনার, কিন্তু পজিটিভ কেস হিসেবে ডিটারমিনার। তারপর দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন আই এম ফন্ড অফ সিঙ্গিং, তো অফ শব্দটা হচ্ছে একটা প্রিপোজিশনের পরে নাউন বসছে সিঙ্গিং। ঠিক তেমনি এরকম জিনিসটা খেয়াল রাখবা যে প্রিপোজিশন তখনই প্রিপোজিশন হবে যখন তার পরবর্তীতে কোন একটা নাউন বা প্রোনাউন উপস্থিত থাকবে, যদি না থাকে তখন কিন্তু সেটাকে প্রিপোজিশন বলা যাবে না। ধরো বিউপিতে তো কয়েকদিন পরে তোমাদের ভাইবাও হতে পারে, এবছর ভাইবা হয় নাই বাট নেক্সট ইয়ার হইতে পারে, তোমরা যখন পরীক্ষাটা দিবা, তো তখন তুমি শুরুতে রুমে ঢোকার সময় কি বলবা? যে মে আই কাম ইন স্যার? তো স্যার বলবে যে ইয়েস কাম ইন। তো সেই ক্ষেত্রে দেখো কাম ইন শব্দটার মধ্যে ইনটা কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে প্রশ্ন। তো কাম ইনের পরেই তো ফুল স্টপ, এরপরে তো কোনো নাউন প্রোনাউন নাই,
তার মানে এটাকে আর তুমি এখন আর প্রিপোজিশন বলতে পারবে না, এটাকে বলতে হবে অ্যাডভার্ব, কারণ সে ভার্বকে মডিফাই করতেছে, যে কামকে মডিফাই করতেছে। তো মনে রাখবো প্রিপোজিশনকে তখনই প্রিপোজিশন বলতে পারবো যখন তার পরবর্তীতে একটা নাউন বা প্রোনাউন উপস্থিত থাকবে, ঠিক আছে? যেমন অনেক সময় থাকে না একটা সেন্টেন্স, দ্য সান ওয়েন্ট ডাউন, তার মানে এখানে ডাউন শব্দটা কি? অনেকে এটাকে প্রিপোজিশন অ্যান্সার করে, কিন্তু না, যেহেতু ডাউনের পরবর্তীতে কোনো নাউন প্রোনাউন নাই, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। ওকে, ঠিক তেমনি তোমার কম্পাউন্ড নাউনেরও পার্ট হিসেবে ইউজ হতে পারে দ্য স্লিপিং রুম। তো এই যে এখন দেখো আমরা নাউন পার্টের মেইন বেসিক সবগুলো জিনিসই শিখে ফেললাম। এখন আমরা প্রবাবল কিছু কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, নেক্সট তোমাদের সময় আসতে পারে, সেইগুলো সলভ করবো। দেখো, টেস্ট ইউরসেলফ 1, দ্য ওয়ার্ড বিউটি ক্যান বি ইউজড অ্যাজ ড্যাশ নাউন। এটা আমি শুরুতেই তোমাদের সাথে এক্সপ্লেন করছি। দেখো এটার অ্যান্সার কি হবে? অল দ্য অ্যাবভ। নেক্সট ওয়ান, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ অর অ্যান হোয়াট। তো অ্যাডজেক্টিভ শব্দটা হচ্ছে, এটাও একটা নাউন, কারণ প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এগুলো তো এক একটা নাম, যেমন প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো কি এক একটা পার্টস অফ স্পিচের নাম। দ্যাটস ওয়াই অ্যাডজেক্টিভ শব্দটাও এটা একটা নাউন হবে। তারপর দেখো দি অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট শব্দটার অ্যান্টোনিম হচ্ছে কনক্রিট। কনক্রিট নাউনের মধ্যে আবার চারটা পার্ট, কি কি? তোমার প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, এবং অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ডিফারেন্ট আরেকটা, যেটাকে ধরা ছোঁয়া যায় না। ওকে, দা পদ্মা ইজ এ রিভার। এখানে দা পদ্মা কি? দা পদ্মা হচ্ছে কমন নাউন, কারণ তার আগে দেখো দা আছে, ঠিক আছে? এরপরে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। তো গার্ল তো একটা জেনারিক নেম, তুমি তো এখানে স্পেসিফিক কোন একটা মেন নাম বলো নাই, তো একটু জেনেরিক নেম প্রকাশ করতেছো, দ্যাটস এটা হবে কমন নাউন। ওকে, তারপর আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। আমরা বলছিলাম ভয়েস শব্দটা কি সেটা। তো ভয়েসের আগে দেখো একটা শব্দ আছে ইউর, এটা একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে যে নাউনটা থাকবে সেটা কি হবে? কমন নাউন হয়ে যাবে, কমন নাউন। তার মানে ভয়েসটা এখানে একটা কমন নাউন। তারপরে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে কাদেরকে বোঝানো হয়? দ্য রিচ পিপলদেরকে বোঝানো হয়, এটাও কমনলি কমন নাউন, ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, তার মানে এটা কালেকটিভ আকারে প্রকাশ করতে, সেটা হবে কালেকটিভ নাউন। তারপর দেখো দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, এটাও কি কালেকটিভ নাউনের মধ্যেই পড়বে। তারপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই ক্ষেত্রে কি বলা হয়েছে আমরা যে একটু আগে শিখলাম, যখন কোন একটা গ্রুপ অফ মানে পিপল অথবা গ্রুপ অফ মেম্বার তারা একমত থাকবে বা ইউনাইটেড থাকবে, তখন তারা সিঙ্গুলার, কিন্তু যদি তার দ্বিমত হয়ে যায় বা ভিন্নমত হয় বা কোয়ারেলিং করে বা ডিভাইড হয়ে যায়, তখন সেক্ষেত্রে তারা প্লুরাল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো কি বলছে, আর্গুইং অ্যামং দেমসেলফ, তার মানে তারা ডিফারেন্ট হয়ে গেছে, দ্যাটস এখন ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এই জন্য প্লুরাল ভার্ব শুধু এইটাই, এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। বি হচ্ছে সিঙ্গুলার, সিও সিঙ্গুলার, ডিও সিঙ্গুলার, এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তারপর দেখো দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন, মানে যেহেতু এগ্রি করতে আনএবল হয়েছে, তার মানে তারা ডিফারেন্ট হয়ে গেছে, তার মানে প্লুরাল নাউন এখানে বসবে। তার মানে প্লুরাল যদি হয় তাহলে ভার্বটাও এখানে প্লুরাল হবে, দ্যাটস ওয়াই ওয়ার হবে, ওয়ার। এরপর দেখো হোয়াট টাইপ অফ নাউন, দ্য ওয়ার্ড ইজ সল্ট। সল্টটা কোন ধরনের নাউন? যেহেতু এটা একটা ম্যাটেরিয়াল জিনিস বা তোমার মানে পণ্য, ঠিক আছে, দ্যাটস এটা হবে কি ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন। ডিসিপ্লিন শব্দটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তারা হচ্ছে লাইফে অ্যাডমিশন পিরিয়ডটাতে কিরকম থাকতে হবে? ডিসিপ্লিন থাকতে হবে। কারণ তুমি যদি ডিসিপ্লিন থাকো, তখন হচ্ছে তুমি তোমার গোলে এরকম সিকুয়েন্সিয়ালি একসময় না একসময় গিয়ে পৌঁছাবাই। কিন্তু মোটিভেশন জিনিসটা যে হচ্ছে গিয়ে শুরুতে অনেক হাই থাকে, পরবর্তীতে আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এই জন্য মোটিভেশন থেকে তোমার ডিসিপ্লিন থাকার লাভ অনেক বেশি। এই জন্য তোমরা সবাই ডিসিপ্লিন থাকবা, রেগুলার টাইম টু টাইম পড়াশোনাটা করবা, মনে থাকে যেন। আর যারা আমাদের ব্যাচে আছে, অবশ্যই প্রত্যেকটা ক্লাস রেগুলারলি করবা, লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবা, এবং জুমে যেহেতু লাইভ ক্লাসগুলো হয়, ওয়ান টু ওয়ান ইন্টারাক্ট করবা, কোশ্চেন করবো, সেটা অ্যান্সার দিবা, আবার নিজেরা পরবর্তীতে আবার ফিডব্যাক নিবা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, যাতে করে তোমাদের সাথে আমার 24/7 একটা ইন্টারাকশন থাকে, তোমাদের ইনস্টিংক্টটা আমি বুঝতে পারি, আমি সেভাবেই তোমাদেরকে গাইড করতে পারি। এই জন্য বলবো ডিসিপ্লিন থাকবা, রেগুলার ক্লাস করবা, আর অবশ্যই যে যে পড়াগুলো হোমওয়ার্ক হিসেবে দিব সবগুলো কমপ্লিট করে রাখবা। এখন দেখো নেক্সট কোশ্চেন, নজরুল ইজ দি বাইরন অফ দ্য বাংলাদেশ, অফ বাংলাদেশ। তো এখানে বাইরন শব্দটা কি? তার আগে দেখো একটা শব্দ আছে দা, এটা একটা ডিটারমিনার। ডিটারমিনার পরে যখন একটা শব্দ আসবে, সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। ওই যে শুরুতে আমরা বললাম যে ইউ আর এ সাকিব আল হাসান, সেইটার মতো অনেকটা, কমনলি তার সাথে তুলনা করা হলো। দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। অনেস্টি শব্দটা কি? এটা অ্যাবস্ট্রাক্ট একটা নাম, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট, যেটাকে ধরা ছোঁয়া যায় না, দেখাও যায় না। তারপরে হি ইজ এ জাস্টিস ইন দ্য হাইকোর্ট বা অফ দ্য হাইকোর্ট। তো জাস্টিস মানে হচ্ছে একজন বিচারক, তার আগে দেখো একটা ডিটারমিনার আছে এ, মানে একজন, তার মানে এটা এখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে। তারপর দেখো আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। তো পাবলিক শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কি কি নাউন? কালেকটিভ নাউন। কিন্তু 20 পাবলিক, এই 20 হচ্ছে একটা ডিটারমিনার, যেহেতু এটার আগে একটা ডিটারমিনার আছে, এই জন্য পাবলিক শব্দটা এখন হয়ে যাবে কমন নাউন। ঠিক সেম এটাও, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। ক্লাসের শব্দটা হচ্ছে তোমার কালেকটিভ, কিন্তু তার আগে দেখো 10 আছে, দ্যাটস এটা হয়ে যাবে কমন নাউন। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজ টু আর্কিওপেলাগো।
আর্কিওপেলাগো শব্দটার অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ। তাহলে এটা অ্যান্সার কি দাঁড়ায়? এ গ্রুপ অফ আইল্যান্ড, তার মানে দ্বীপপুঞ্জকে বোঝায়। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা, ঠিক তেমনি এটা পূর্ব নাম কি? শাহবাজপুর। এটাতে একজন বিশিষ্ট জন্ম, তার নাম কি? বিশ্বস্ত মোস্তফা কামাল। তিনি সর্বপ্রথম শহীদ হয়েছেন এবং তার বর্তমান যে সমাধি সেটা কোথায়? সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়াতে। তো এরকম এই যে আইল্যান্ড থেকে কিন্তু বিউপিতে 100% কোশ্চেন থাকে। তো তোমাদেরকে কিন্তু আমি জিকে ক্লাসের মধ্যে আইল্যান্ডের ইনডেপথ পড়াবো, মনে রাখবা। তারপর দেখো, উড ইউ লাইক টু হ্যাভ ড্যাশ টি। তো টি তো আর কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল। দ্যাটস ওয়াই তার আগে তোমাকে এরকম একটা ফ্রেজ ইউজ করতে হবে, এ কাপ অফ টি। উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। ঠিক তেমনি উড ইউ লাইক টু হ্যাভ এ পিচ অফ ইনফরমেশন। তো ওই যে ইনফরমেশনের সাথে এটার সাথে মিল আছে, দেখো। তারপর দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি। তো মানি তো আর গোনা যাবে না, এটা অর্থ বোঝায়। যেমন আমরা এখানে যে সম্পদগুলোর কথা বলতে, সম্পদ তো আর কাউন্টেবল না, দ্যাটস এটা হচ্ছে আনকাউন্টেবল। তারপরে আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। তো এটাও যেহেতু আনকাউন্টেবল, এই জন্য ইউজ করতে হবে এ পিচ অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। তারপর দিস ইজ দ্য গো অফ দ্য ডে। তো এই ক্ষেত্রে গো শব্দটা কি? দেখো, তার আগে একটা কি আছে? ডিটারমিনার আছে। ডিটারমিনার পরে যখন একটা ওয়ার্ড থাকবে, তখন সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে? সেটা একটা নাউন হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে একটা নাউন। এরকম কিন্তু প্রচুর কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে, দিস ইজ দ্য গো অফ দ্য ডে, দিস ইজ দ্য গো অফ দ্য মান্থ, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়েদার। তার মানে এই যে ডিটারমিনারের পরে যখন একটা শব্দ আসবে, সেটা কি হিসেবে কাজ করবে? নাউন হিসেবে কাজ করবে, মনে রাখবা। তারপর দেখো, দে হ্যাভ লিটল মানি, এটার মানে কি? দে হ্যাভ অলমোস্ট নো মানি। ওকে। তারপর দেখো, কম্পাউন্ড নাউন কোথায় ইউজ করা হয়েছে? কম্পাউন্ড নাউন হচ্ছে দুইটা নাউন যখন একসাথে ইউজ হবে। যেমন সানলাইট, এখানে হচ্ছে কম্পাউন্ড নাউন ইউজ করা হয়েছে। সান একটা শব্দ, লাইট একটা শব্দ। বলতে পারো যে বে অফ বেঙ্গল। তো বে অফ বেঙ্গল তো মানে হচ্ছে কি? বঙ্গোপসাগর, মাত্র একটা জিনিসকে বোঝায়। কিন্তু সান বলতে সূর্য একটা, লাইট একটা, আরেকটা, দুইটা জিনিস। তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তারপর দেখো, ফেনোমেনা শব্দটার সিঙ্গুলার ফর্মটা কি? ফেনোমেনন। ঠিক আছে, ফেনোমেনন। এটা থেকে প্রচুর কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে। তারপর স্টিমুলাস, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন। স্টিমুলাস শব্দটার প্লুরাল ফর্ম হচ্ছে স্টিমুলি, অর্থ হচ্ছে কি? উদ্দীপনা। ঠিক আছে, উদ্দীপনা। এরপর দেখো, ওয়েসিস, এটার অর্থ হচ্ছে মরুদ্যান, মরুদ্যান। এই শব্দটার প্লুরাল ফর্মটা কি? এটা হচ্ছে ওয়েসেস। এই যে এস ই এস, এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে ই, এস ই এস জাস্ট। তারপর স্পোজ কোন ধরনের জেন্ডার? এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, মানে যে কনে, ঠিক আছে, বা স্ত্রী, এটা স্পোজ। সিবলিং বলতে কাকে বোঝায়? ব্রাদার কেও বোঝাতে পারে, সিস্টার কেও বোঝাতে পারে। তার মানে এ ব্রাদার অর সিস্টার। সিবলিং মানে ভাই বোন। তো এই হচ্ছে আমাদের নাউনের পুরো আজকের ক্লাসটা। আশা করছি পুরো ক্লাসটা সবাই বুঝছো। এখন তোমরা যদি প্র্যাকটিস করতে যাও, তোমাদের যে বই আছে মাস্টার অথবা কম্পিটিটিভ এক্সাম, দেখবে যে তোমরা মোস্ট অফ দ্য কোশ্চেন ইজিলি নিজেরাই সলভ করতে পারতেছো। তো আমি তোমাদেরকে এভাবে পর্যায়ক্রমে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে ভার্ব, তারপরে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ক্লাস নিব। সবাই ক্লাসগুলো অ্যাটেন্ড করবা। আর এগেইন, তোমরা হচ্ছে আমাদের যারা এই কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী, তারা একটু জেনে নাও যে আমাদের এই কোর্সটার ফি হচ্ছে মাত্র ৩,৯৯৯ টাকা এককালীন ফি, যেখানে আমরা একই সাথে বিউপির 3টা ফ্যাকাল্টি, FA, FT+ এবং FBS, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, পাশাপাশি IVA, একসাথে রাজশাহী ইউনিভার্সিটির A ইউনিট এবং B ইউনিট, পুরো সিলেবাসটা কমপ্লিট করব এবং তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করবো যেন তুমি টপ করে এই 2টা ইউনিভার্সিটি বা 3টে ইউনিভার্সিটিতে নিজেদের পজিশন গুলো করে নিতে পারো। দ্যাটস ওয়াই তোমরা যারা আমাদের এই কোর্সে এনরোল করতে আগ্রহী, তারা জাস্ট এই যে নাম্বারটা 01704065720, এই নাম্বারে ডিরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোর্সে এনরোল করতে পারো। তোমাদেরকে আমাদের পেইড গ্রুপে অ্যাড করা হবে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপে প্রতিটা জিনিস সাজানো থাকবে, তোমাদের কোর্সের যত ম্যাটেরিয়ালস A to Z, এবং তোমাদের সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে, সেটার জন্য তোমাদের উইক পয়েন্ট গুলো বের করে সেটার জন্য আবার সলভ ক্লাসও থাকতেছে। অর্থাৎ পারফেক্ট একটা প্রিপারেশন হইতেছে। পুরো এডমিশন জার্নি ভাবে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবা। আমরা তোমাদের এই যেই এডমিশন জার্নিতে তোমাদেরকে প্রিপেয়ার করব। তো অবশ্যই তোমরা আমাদের এই কোর্সে যারা এনরোল করতে হবে, তারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো। তো আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে বিজয়।